সংবিধানে যে নির্বাচন নাই সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকে আসছিল, মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নেবেন সেটা কিন্তু আপনি সরে আসার কোনো পথ নাই। আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন তিনি শেখ হাসিনা। গণভোট তো আমাদের ইয়েতে নাই, সংবিধানে নাই। তো আমাদের সংবিধান যেহেতু এখনো শেখ হাসিনাই আমাদের প্রধানমন্ত্রী থাকার কথা, শেখ হাসিনা তো পদত্যাগপত্র দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনে যা করলেন, ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন। তাকে জাতির কাছে জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তারেক জিয়ার হাতে যদি তার কুকুরগুলোর নিয়ন্ত্রণ না থাকে, কুকুরগুলো তো মারা পড়বেই, কুকুরের মালিক সহ মারা পড়বে, এটা নিশ্চিত থাকবেন। মায়ের একটা মাটিতে পড়বে না, মায়ের আপনার ঘাড়েও পড়বে। এই কুকুরকে তো মারা হবেই, আপনাকেও ধরা হবে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় বিএনপি, তাহলে এই নতুন শক্তির আবির্ভাব ঘটবে। জনগণকে উত্তেজিত করে, বিরোধী দলকে উত্তেজিত করে তারা জুলাইয়ের কিছু সনদ বাস্তবায়ন করবে, কিছু করবে না। ঠিক সেই সময় কেলানি দেখাবে। সুপ্র কি বলে সেটাই বিএনপির কথা। সুপ্রেটা চোর, ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগী অপরাধী এবং মিথ্যাবাদী। সুপ্রেটা গালি দিলাম না। আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগের মাধ্যমকে দর্শক, খুবই চমক জাগানো একটা খবর তৈরি হয়েছে। এই চমক জাগানো খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদম দেখতে পাচ্ছি, চোখে চোখে দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 বছরের ভিতরে বিএনপি আউট হয়ে যাবে। তারা নিজেরা ইচ্ছা করে গাড্ডায় পড়তেছে। তারেক রহমানকে সিনিয়র নেতাকর্মীরা যাই বুঝাচ্ছেন তাই বুঝতে চাচ্ছেন তারেক রহমান, কিন্তু তিনি যে ভয়ঙ্কর বিপদে এবং ভয়ঙ্কর কঠিন গাট্টার ভিতরে পড়ে যাচ্ছেন সেটিও হয়তোবা তিনি কল্পনাও করতে পারছেন না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কত বড় বিপদের মুখে পড়েছে বিএনপি। আর এই বিপদ থেকে উদ্ধার করবে কে? যেই উদ্ধার করার জন্য তাদেরকে যেই ব্যবস্থা তৈরি করে দিয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সরকার, সেই ব্যবস্থাকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে তারা বর্তমান যেই পরিস্থিতির উপরে বা নীতির উপরে চলছে সেই নীতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতএব চরম বিপদের মুখে পড়তে যাচ্ছে বিএনপি, আর সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। দর্শক, বিস্তারিত আরো যদি দেখেন, আইনজীবীদের মুখে শুনুন তাদের বর্তমান পরিস্থিতিটা নাই। সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকে আসছিল, মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নিবেন সেটা কিন্তু আপনি সরে আসার কোনো পথ নাই। আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন তিনি শেখ হাসিনা। শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারা চিহ্নিত হবেন। শুধুমাত্র যারা উপভোগ করবে ক্ষমতা তা না, যারা সহায়তা করবে তারাও ওইটার ভিতরে পড়বে। সুতরাং পরিস্থিতি কঠিন। আপনি আইনগতভাবে সংবিধানে হাত দিতে পারবেন না, আপনি বেআইনি ভাবে ঢুকে বসে যেতে পারেন, চালাইতে পারেন। যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না, এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন, এবং যা চান তাই করতে পারবেন। এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। এই সংস্কারগুলোর ক্ষতি হয় কার? এখানে আপনাকে আগে যেতে হবে। এই সংস্কার হলে এটা আভ্যন্তরীণ ব্যাপার, এই সংস্কারের সাথে পৃথিবীর কোনো সম্পর্ক নাই, এটা আমার রাষ্ট্রের ব্যাপার। কিন্তু এই সংস্কার হলে দেশের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হলে সাধারণ জনগণের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হইলে বিরোধী দলের কোনো ক্ষতি নাই, এই সংস্কার হলে এখন আওয়ামী লীগ যারা আছে বাইরে তাদের কথা বলে লাভ নাই। ক্ষতি হবে কার? সংস্কার হলে একচ্ছত্র যে আধিপত্য ক্ষমতার, সংবিধানে যেভাবে ক্ষমতাটা যেভাবে আছে কুক্ষিগত করা, সেইখান থেকে ক্ষমতাটা কুক্ষিগত থাকবে না, পাওয়ারটা ভাগ হয়ে যাবে। প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবেন না, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলনেতা এবং দলপ্রধান 3টে একসাথে হতে পারবেন না। এই বিষয়গুলি সংস্কার আসে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় দল, দলের ব্যক্তিগণ। সে কারণে রাষ্ট্রের ক্ষতি নেই, জনগণের ক্ষতি নেই। আমি আবারও বলছি, তাহলে তারা চাচ্ছেন না শুধুমাত্র তাদের নিজেদের জন্য, রাষ্ট্র এবং জনগণ নিয়ে ভাবলে এই সংস্কারে কোনো আপত্তি থাকার কথা নয়। যে আজকে এই যে জেনারেশনটা আসছে এবং তাদেরকে আমাদের গ্রহণ করা উচিত, তাদেরকে আমাদের এখন তারা যদি লাইনচ্যুত হয় বা কিছু, তাহলে সেটা আমরা বুঝাবো যে
হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড। আমি শুরু থেকেই তাকে বাদ দিয়ে দিব, সে যা তা, সে এইটা সেইটা, তারা চাঁদাবাজ, তারা দেশের ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী। আজকে তাদেরকে আমরা বলতেছি যে তোমরা আন্দোলন করে নাই, তারা বেআইনি কর্মকাণ্ড করছে, মব করছে, মব করে সরকারে তারাইছে, ভালো কথা, সরকারকে তারাইছে, তার মব করে যদি করায় থাকে তাহলে তো তারপরে যে সরকারটা আসলো সেটাও সেটার ফসল, এবং তার অধীনে যেটা নির্বাচন করে যেটা আসলো সেগুলো তো সবই ওই মবের পরে যখন ছাত্রদের বেআইনি কর্মকাণ্ড করার পর যখন শেখ হাসিনা চলে গেল, তারপর যারা আছে তার কি সবই তো বেআইনি। তো আজকে যদি নির্বাচন করে যারা ক্ষমতা আসছে তারাও তো বেআইনি হয়ে যাবে ওই হিসাব করে। তো আপনি আজকে যেভাবে দেশটা চলতেছে, একটা সময় যদি আসে, অ্যাডভার্স কোন সরকার যদি আসে, অ্যাডভার্স মানে এই প্রতিকূল একটা সরকার যদি আইসে পড়ে কখনো, আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর শেখ হাসিনা দেশে এসে সরকার গঠন করলো, করার পর কিন্তু সেই বঙ্গবন্ধু হত্যার বিচার বলেন, তারপরে সেই রাজাকারদের বিচার বলেন, যুদ্ধ অপরাধী, সেগুলো কিন্তু সে করেছে। তো আবার আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। সবাই সংবিধানের দোহাই দিয়ে চলতেছেন, সংবিধানের মধ্যে কেউ নাই। এই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই, এই সংবিধানের ভিতরে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই কথা বলা নাই। এই সংবিধানের ভিতরে বলা আছে কি সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করবেন, কোনো কারণে না হলে আরো 90 দিনের মধ্যে। তারপরে বলা নাই আপনার যখন মন চায় তখন নির্বাচন করবেন। তাহলে এই সংবিধানের দোহাই যদি আপনারা দেন, তাহলে সংবিধানে যে নির্বাচন নাই সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন, এটা প্রশ্ন আসবে। গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকেই আসছিল। তারপরে একটা বিতর্ক হইল কি, যে নির্বাচনের আগে গণভোট, জামাতের দাবি ছিল, বিএনপি বলছিল নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। ফাইনালি নির্বাচন এবং গণভোট একই দিনে, এবং প্রেসিডেন্ট একটা আদেশ জারি করছে। সেই আদেশে বলা আছে 2টা শপথ নিতে হবে, একটা শপথ নেবে সংসদ সদস্য হিসেবে, আর একটা নেবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। তারেক রহমান সাহেব বারবার বলেছেন নির্বাচনের মধ্যে ধানের শীষে যেভাবে তোমরা সিল দিবা, একইভাবে গণভোটের পক্ষে হাতে ভোট দিবা। এবং বিএনপি জিতছে, আমি মনে করি তারেক রহমান সাহেবের ওই এক বক্তব্যে গণভোটও জয়লাভ করছে। যেই গণভোট আপনি মেনে নিয়েছেন, সবাই আইনের কথা বলেন, কিন্তু আপনি যেটা দলমত নির্বিশেষে বাংলাদেশ সবাই মেনে নিলেন, সব দল মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নিবেন, সেখান থেকে আপনি সরে আসার কোনো পথ নাই। আর যদি বলেন যে 2বার, এখন একটা কথা আসছে 2বার শপথ তো রাষ্ট্রপতি যে ডাইরেকশনটা দিচ্ছে তার ভিতরে আছে। কেউ কেউ বলেন সংবিধানে 2টা শপথ নাই, ওই সংবিধানের তো গণভোট আসে নাই, এটা তো জনগণের ডিজায়ার, সবার সম্মিলিত প্রয়াস, সবাই চাইছেন। রাজনৈতিক দলগুলো 8 মাস স্ট্রাগল করেও যখন সমাধানে আসতে পারেন নাই, তখন এটা গণভোটে গেছে, এবং গণভোটে যাওয়ার পর এখানে আসে। এখান থেকে আপনি সরে যাবার পথ নাই। এখন যদি আপনি সরে যান, আপনি 2/3 মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় আসছেন, তারা যদি ভাবেন আমি মানলাম না, মানলেন না, নো ম্যাটার। বাংলাদেশে তো নতুন কিছু না, বাংলাদেশে এরকম এমন হইতে যে নতুন না, এটা পুরনো, এরকম অতীতে হয়েছে। আপনি মানবেন না, মানবেন না। আপনি জনগণের প্রতিশ্রুতি দিচ্ছেন যে এটা গণভোটে যাবে, জয়যুক্ত হলে মেনে নিবেন। প্রতিশ্রুতি যদি না মানেন, না মানবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই প্রতিশ্রুতি আপনি না মানেন, তার যে কনসিকুয়েন্স কি হবে সেটা সময় বলবে। যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না, এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন, এবং যা চান তাই করতে পারবেন। এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। জামাত এবং এনসিপি তারা যে 11 দলীয় জোট করছে, এখানে একটা জিনিস লক্ষণীয় যে বিরোধী দল হিসাবে তারা জামাত কিন্তু আপনার সিঙ্গেল মানে নিজেরা শুধু নির্বাচন করে মাত্র 3টা সিট পেয়েছিল, আর জোটে গিয়ে বিএনপির সাথে একবার 14টা একবার 18টা পেয়েছে, 3টা সিট পেয়েছেন। যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন বিপাকেই পড়ে আছে, কারণ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের পাছাটা হয়ে যায় আওয়ামী লীগ পুলিশ নামে খ্যাত। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির পাছেটেও কিছু কিছু পুলিশ কর্মকর্তারা তাদের কথা মতোই কাজ করে থাকেন। সাধারণ জনগণ কোন দিকে যাবেন? যে কোনো একটা দলের দিকে অবশ্যই যুক্ত হবে। কারণ হচ্ছে এই পুলিশের রোশানল থেকে বাঁচতে হলে। বাস্তবতা কি তাই? কি বলছে সেটি শুনলেন, আপনাদের কমেন্টস জানাবেন অবশ্যই। ধন্যবাদ।